পেট চালাতে সার্কাস দলে কাজ করতেন অভিনেতা তুলসী চক্রবর্তী, সাজতেন জোকার। পথের পাঁচালীতে প্রসন্ন গুরুমশায়ের চরিত্র করার সময়ই সত্যজিৎ রায়ের নজরে পড়েন তিনি। পরে সত্যজিৎ রায় যখন তাকে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন পরশ পাথরে, হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন আনন্দে। শুটিংয়ের সময় লোকেশনে তার জন্য গাড়ি পাঠিয়ে দিতেন সত্যজিৎ রায়। দুদিন যাতায়াতের পর তিনি সত্যজিৎ রায়কে বলেছিলেন এই ট্যাক্সি করে যাতায়াত করতে তিনি পারছেন না, এতে তিনি তার অভিনয়ের স্বতঃস্ফূর্ততা হারিয়ে ফেলছেন। তারপর থেকে তিনি আবার ট্রামে যাতায়াত শুরু করলেন। আজকালকার দিনে কেউ ভাবতে পারবেন এই কথা। অভিনয় করতেন কোনো মেকআপ ছাড়াই। সত্যজিৎ রায় একটি অমোঘ কথা বলেছিলেন তার সম্বন্ধে। একটি সাক্ষাৎকারে উনি বলেন, তার অভিনয়ের কদর এই পোড়া দেশে কেউ করে না, তবে আমেরিকায় জন্মালে উনি নিশ্চিত অস্কার পেতেন। যদিও পরশ পাথরের জন্য সত্যজিৎ রায় তাকে প্রতিদিন 100 টাকা পারিশ্রমিকের প্রস্তাব দিলে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, ওরে বাবা, আমি এত টাকা পাওয়ার যোগ্য নই, আর সিনেমা পাড়ায় যদি রটে যায় আমি রোজ 100 টাকা নিচ্ছি, আমি আর কাজ পাবো না মানিকবাবু। তিনি বাংলার গর্ব কিংবদন্তি অভিনেতা তুলসী চক্রবর্তী। প্রবল দারিদ্র্যের সঙ্গে আজীবন লড়াই করলেও মুখের হাসি ছিল অনাবিল। অনুপ কুমারকে ছেলে বলতেন তুলসী চক্রবর্তী। প্রবল শীতে একবার অনুপ কুমার তুলসী চক্রবর্তীকে একটি সোয়েটার কিনে দেওয়ায় অনুপ কুমারকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন তুলসী চক্রবর্তী। অভাব থাকলেও অভিনয়ের জন্য ন্যূনতম টাকা নিতেন তিনি। উত্তম কুমার থেকে সত্যজিৎ রায় সকলকেই টাকা হাতে দিয়ে ফিরিয়ে দিয়েছেন। অবাক পৃথিবীর সময় একবেলা কাজের জন্য তাকে দেওয়া হলো 300 টাকা। তিনি কিছুতেই তো নেবেন না, কারণ তখন তার রেট দিনে 125 টাকা। দলের অনেকের জামা জুতো ছিঁড়ে গেলে নিজের হাতে সেলাই করে দিতেন তিনি। অবসর সময়ে পৌরোহিত্য করে সংসার চালাতেন। 3রা মার্চ 1899 সালে কৃষ্ণনগরের গোয়ারি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তুলসীবাবু। রেলে চাকরিতে বাবার অকাল মৃত্যুর পর মা নিস্তারিণী দেবীকে নিয়ে কলকাতায় এসে তার প্রথম লক্ষ্যই ছিল একটা ভালো চাকরি জোগাড় করা। ভালো গান গাইতে পারতেন, বিশেষ করে কীর্তন গান খুব তিনি দারুণ গাইতেন। কাকার অর্কেস্ট্রা পার্টির গ্রুপ ছিল। তুলসী চক্রবর্তীও সে দলে যোগ দিয়ে কীর্তন ও শ্যামা সঙ্গীত গাইতেন। পরে কাকা স্টার থিয়েটারে যোগ দিলে কলকাতার রাস্তায় ঘুরতে ঘুরতে চিতপুরের এক মদের দোকানে বয়ের কাজ জোটালেন। কাকা খবর পেলে কাজ ছাড়তে হলো। এরপর কাজ নিলেন ঘড়ি সারাইয়ের দোকানে। সেখানে বেশি দিন মন টিকল না। বাড়ি থেকে পালিয়ে বর্মা গেলেন। যে জাহাজে পালালেন সেটিতে বোসেস সার্কাস পার্টিও চলেছিল। সেখানেই চাকরি নিলেন। মাঝে মধ্যে শোয়ের ফাঁকে জোকারও সাজতেন। এভাবেই তিনি হাস্যকৌতুকের প্রতি ঝোঁকেন। তুলসী চক্রবর্তী সার্কাস থেকে কিছু খেলা যেমন শিখলেন, তেমনি শিখলেন উর্দু এবং হিন্দি বলতেও। সার্কাসে তিনি 6 মাস মতো ছিলেন। চলে আসার কারণ জিজ্ঞাসা করলে বলতেন, শরীর থেকে জন্তু জানোয়ারের গন্ধ বেরুচ্ছে, দেখে চলে এলাম। কাকা তখন তাকে ছাপাখানায় কম্পোজিটরের একটা কাজ জুটিয়ে দিলেন। সেখানে থিয়েটারের হ্যান্ডবিল এবং পোস্টার ছাপা হতো। তা দেখে তার অভিনেতা হতে ইচ্ছে করল। জ্যাঠামশাইকে অনেক অনুরোধ করায় তিনি স্টার থিয়েটারে অপরেশ মুখোপাধ্যায়ের সাহায্যে ঢোকালেন। সে সময় প্রেসে তার মাইনা ছিল 32 টাকা। স্টারে এলেন 8 টাকার মাইনেতে। তৎকালীন স্টার থিয়েটারের মালিক ছিলেন অপরেশ মুখোপাধ্যায়। মাত্র 17 বছর বয়সেই চোখে পড়ে যান অপরেশ বাবুর। এই অপরেশ বাবুই তালিম দেন তুলসী চক্রবর্তীকে। টপ্পা গান, পাখোয়াজ বাজানো সব শিখেছিলেন। 1920 সালে প্রথম স্টেজে অভিনয় করেন। 1927 সাল পর্যন্ত তিনি স্টার থিয়েটারেই ছিলেন। পরে যোগ দেন মনমোহন থিয়েটারে। 1960 সাল পর্যন্ত প্রায় 42টা নাটকে অভিনয় করেন। তুলসী চক্রবর্তীর সিনেমা শুরু 1932 সালে নিউ থিয়েটারের পুনর্জন্ম সিনেমায়। তার শেষ সিনেমা মৃত্যুর 18 বছর পর মুক্তি পায় 1979 সালে আমি রতন। সারা জীবনে 316টা বাংলা এবং 23টা মতো হিন্দি সিনেমা করলেও দারিদ্রতা ছিল তার নিত্যসঙ্গী। 11 ডিসেম্বর 1961 হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা।
পয়সাও ছিল না চিকিৎসার জন্য, প্রচণ্ড দারিদ্রতা তো ছিলই, তার উপরে নিজের বাড়িটা দান করেছিলেন এলাকার দরিদ্র পুরোহিতদের জন্য। স্ত্রী উষা রানী দুয়ারে দুয়ারে ঘুরেছেন একমুঠো খাবারের জন্য। দারিদ্রের কারণে স্বামীর সবকটি মেডেল বিক্রি করতেও বাধ্য হয়েছিলেন। মারা যাওয়ার পর সরকারের তরফ থেকে শেষ শ্রদ্ধা জানানোরও কোনো বন্দোবস্ত ছিল না তখন। অবশ্য তাতে কিছু আসে যায় না, তিনি আছেন, বাঙালির অন্তরে থাকবেনও। তথ্যসূত্র উইকিপিডিয়া, বঙ্গদর্শন, বাবলু চক্রবর্তীর পোস্ট, ফেসবুক পেজের নাম এক যে ছিল নেতা।